মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা24.com এর আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের ফুটবল। আমাদের সঙ্গে রয়েছেন বার্তা24.com এর স্পোর্টস এডিটর জনাব আপন তারিক। জনাব আপন তারিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব আপন তারিক, ভারতের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ের পরে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আর অনেকে এই উচ্ছ্বাসকে, এই বাংলাদেশের অবিস্মরণীয় জয়কে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা বলতেছে। এটি কি নতুন অধ্যায়ের সূচনা নাকি একদিনের একটা উচ্ছ্বাস মাত্র? আপনার কাছে কি মনে হয়? ব্যক্তিগতভাবে যদি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো যে এই জয়টা একদম সাধারণ নিছক একটা ছোট্ট একটা জয়, অথবা একটা জয় পেলাম তেমন কিছু না। এটা ইতিহাসের দিকেও তাকাই, দেখুন 22 বছর আমরা ভারতের বিপক্ষে ফুটবল মাঠে ইন্টারন্যাশনাল ফুটবলে আমরা জয় পাইনি। ভারতের বিপক্ষে 2003 সালে সর্বশেষ আমরা জয় পেয়েছিলাম। তারপর লম্বা সময় ভারতের সঙ্গে আমাদের রেজাল্টটা জয় আর আসেনি। মাঠে আমরা খালি হেরেছি অথবা ড্র হয়েছে, কিন্তু জয়ের দেখা আমরা পাইনি। তো এই হিসাব যদি আমরা করি তাহলে তো এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ ফুটবলে। বাংলাদেশ ফুটবল কিন্তু গত কিছুদিন যাবত একটা নতুন একটা স্রোত বয়ে যাচ্ছে, যেটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। এই গত যেদিন ম্যাচটা হলো সেই ম্যাচটা তো দেখেছেন নিশ্চয়ই, যে বাংলাদেশ ফুটবল দলে বিদেশি ফুটবলারদের অন্তর্ভুক্তি একটা নতুন উদ্দীপনা নিয়ে এসেছিল। বিদেশি ফুটবলারদের খেলা দেখতে মাঠেও দর্শকের কমতি ছিল না। উন্নত প্রশিক্ষণ নিয়েছেন এই ফুটবলাররা, যারা এই টিমে আছেন, যা তাদের দেশের বাইরে নিয়েও ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সব মিলে যদি এটা একদিনের উচ্ছ্বাস বলেন, সেটা বলা এখন সংযত হবে না, কারণ এটা অনেক বড় কিছুর সূচনাও হতে পারে যদি আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারি, যদি আমরা এই প্রতিভাগুলোকে কাজে লাগাতে পারি। কিন্তু অনেকে তো মনে করেন যে বিদেশি, আপনার কথা সূত্র ধরে যদি বলি, যে অনেকেই মনে করেন বিদেশি খেলোয়াড়ের প্রতি বেশি নির্ভরতা আমাদের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে কিনা। এটা যদি আপনি বলেন যে এটা 30% সত্য, কারণ আমরা যদি প্লেয়ারদের অন্তত আমরা যদি একটা ইয়ের দিকে তাকাই, জাতীয় দলের প্লেয়ারদের একটা একাদশের দিকে তাকাই, তাহলে আপনার কথা অনেকাংশে সত্য। আমরা সেই আশঙ্কা প্রকাশ করতেই পারি, কারণ 30% প্লেয়ার এখন একাদশের দেশের বাইরে প্রবাসী, যারা বিভিন্ন লিগে খেলেন, যারা বাংলাদেশের গ্রাসরুট থেকে উঠে আসেননি, বাংলাদেশের রংপুর, দিনাজপুর অথবা ধরেন খুলনা থেকে উঠে আসেনি, অথবা ঢাকার কোনো ক্লাব থেকে উঠে আসেনি। যেন হামজা চৌধুরী বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। সামিদ সোম, তিনি কানাডায় খেলেন। তো ফাহমিদুল হাসান, সবাই এটা একটা বড় একটা আশঙ্কার জায়গা আছে যদি আমরা মানসম্মত স্থানীয় প্লেয়ার তৈরি করতে না পারি, যেমন জুনিয়র টিমটাকে তৈরি না করতে পারি, এলিট লেভেলটা আপগ্রেড না করতে পারি, তাহলে যেটা আমরা বলি যে বেসটা তৈরি হবে না। সেই জায়গায় একটা বড় আশঙ্কার কথা আছে। আমরা হয়তো প্রবাসী ফুটবলারদের, আপনি যেটা বলছিলেন যে সাময়িকভাবে একটা শক্তিশালী দল হয়তো তৈরি করতে পারবো, কিন্তু আলটিমেটলি আমাদের ঘুরে দাঁড়াতে হলে আমাদের যে একাডেমি, আমাদের যে প্লেয়ার তৈরির যে পাইপলাইন, সেই জায়গাটা দুইটা সমান্তরালে চলতে হবে, তাহলে এই আমরা উচ্ছ্বাস। আপনি কি এই জায়গাটাতে সমান্তরাল ঘাটতি দেখেন কখন? আমরা তো দেখি যে আন্তঃস্কুল প্রতিযোগিতা, নানান ফরম্যাটে নানান জায়গায় প্রতিযোগিতা হচ্ছে, সেখান থেকে খেলোয়াড় আসতেছে, তারপরে ক্লাব পর্যায়ে যাচ্ছে, তারপরে তারা জাতীয় টিমের দিকে যাচ্ছে। এখানে আপনি কি কোনো ঘাটতি দেখেন? ঘাটতি তো বাংলাদেশ ক্রীড়াঙ্গনে সবসময় আমরা যেটা পাইপলাইন, যেটা প্লেয়ার তৈরি যে রাস্তা, সেই জায়গাতে আমরা সবসময় একটা বিরাট ঘাটতি আমরা সবসময় দেখি, যেটা হচ্ছে আমরা মুখে হয়তো বলি এটা করব সেটা করব। আপনি বিকেএসপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গায় যদি আপনি দেখেন, সেই জায়গা থেকে যে প্লেয়ারগুলো তৈরি হয়, এজ লেভেলে আমরা খুব ভালো খেলি। দেখা যায় বয়সভিত্তিক ফুটবল, ক্রিকেট, সব জায়গায় আমরা খুব ভালো খেলি। আমাদের মেয়েরা তো দুর্দান্ত খেলে ফুটবল সুপার বাংলাদেশ, সাউথ এশিয়ান চ্যাম্পিয়নও বাংলাদেশ। তো বয়সভিত্তিক ফুটবলে ভালো খেলার পরে আমরা সেই প্লেয়ারগুলো ধরে রাখতে পারি না। আমরা তাদের যে ম্যাচুরিটি গ্রোয়িং করার যে রাস্তাটা, ভালো প্লেয়ার তৈরি করার যে প্রশিক্ষণ, সেটা আমরা খুব বেশি দিতে পারি না। এবং সেটার জন্য তো আপনার শুধু প্লেয়ারদের কোচিং করালেন সেটা না, সেটার সঙ্গে অনেক কিছু রিলেটেড, তাদের খাদ্যাভ্যাস, তাদের চলাফেরা, ব্যায়াম, সব কিছু আপনার একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে। সেই স্ট্রাকচারের জায়গায় আমরা আসলে বারবার ব্যর্থ হচ্ছি। এখন সে জায়গায় তো বিদেশি খেলোয়াড় একটা অ্যাডভান্টেজও পাবে হয়তো, যে তাদের সঙ্গে অভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে আমাদের দেশের খেলোয়াড়রা যখন খেলবে, তারাও তো একটা এক্সপিরিয়েন্স পাবে। শুধু এটা ঝুঁকি না দেখে যদি আমরা বিদেশি খেলোয়াড়কে
বিদেশি প্লেয়ার আপনার তো একটা লিমিটেশনসের জায়গায় আছে, আপনি তো চাইলেই বিদেশি প্লেয়ার অনেক পাবেন না। একটা বিদেশি প্লেয়ার আপনি যদি হামজা চৌধুরীর কথা ধরি, হামজা চৌধুরী কেন বাংলাদেশে খেলতে পারছে? কারণ তার রক্তের মধ্যে বাংলাদেশ একটা জড়িত আছে। কারণ আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন যে কাউকে চাইলে আপনি একটা দেশের নাগরিকত্ব আপনি দিতে পারবেন না, একটা দেশের হয়ে খেলাতে পারবেন না। তাহলে অনেক রিটায়ার্ড প্লেয়ার দেখা গেলো ব্রাজিল আর্জেন্টিনা থেকে আমরা হয়তো প্লেয়ার নিয়ে এসে আমরা হয়তো জাতীয় দলে খেলা দিতে পারি টাকার বিনিময়ে। সেই একটা বিষয় আছে। বিদেশি প্লেয়াররা একটা অ্যাডভান্টেজ আমাদের দিয়েছেন। আমরা যদি সাম্প্রতিক যে রেজাল্টটা দেখি, আমি ভারতের বিপক্ষে জয়টাকে আলাদা করে রাখছি। আমরা গত 1-1.5 বছর যাবৎ হামজা চৌধুরী আসার পর, বিশেষ করে তারও আগে যদি আমরা জামাল ভুঁইয়ার কথা ধরি, বাংলাদেশের ক্যাপ্টেন, তিনিও এক হিসেবে প্রবাসী, তার রোড বাংলাদেশ, কিন্তু তিনিও বড় হয়েছেন ইউরোপের দেশে। মানে সব মিলায় যদি আপনি বলেন যে তারা একটা হয়তো একটা মানে আপনার জোয়ার এনে দিবে, কিন্তু আপনার এগিয়ে যেতে হলে তো আপনার প্লেয়ার তৈরি হতে হবে, আপনার ক্লাবের থেকে প্লেয়ার তৈরি হতে হবে, আপনার বিকেএসপি থেকে ফুটবলার আসতে হবে, দেশের প্রান্তিক অঞ্চল থেকে আসতে হবে, যেটা এক সময় ছিল। যে প্রান্তিক থেকে আগে যেটা উঠে আসতেছে, এখন সেই জায়গাটা ঘাটতি হওয়ার কারণ কি আপনার কাছে? এইটা যদি আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলি, আপনার একটু পিছনে যেতে হবে। এটা পিছনে যেতে হবে। এক সময় আমি যেই প্রজন্মের মানুষ, আমরা ফুটবলের সেরা সময়টা দেখেছি। আসলাম, মুন্না, সাব্বির। আমরা তো তখন স্টেডিয়ামে ফুটবল হলে জায়গা পাওয়া যেত না। এখন তো ফুটবলের মাঠ না, এই কারণে আমি সেই সময়টা যাচ্ছি। ফুটবলটা এক সময় কেন হারিয়ে গেল, কেন সেই জায়গাটা ক্রিকেট নিল, সেই জায়গাটা আপনি যদি ছোট্ট করে বিশ্লেষণ করে তাহলে উত্তরটা একদম ইজিলি বেরিয়ে আসবে। বাংলাদেশ ফুটবলটা নষ্ট হয়েছিল তখন কিন্তু স্টারের অভাব ছিল না, ক্লাবের অভাব ছিল না। ছোট্ট ক্লাব, ফকিরেরপুর ক্লাব, আপনার সেইটারও দেখা গেল সমর্থের অভাব নেই। আবাহনী মোহামেডান আমরা বাদ রাখবো। আবাহনী মোহামেডান হলে তো পুরো বাংলাদেশ 2 ভাগ হয়ে যেত, আমরা জানি। পুরো বাংলাদেশ 2টা গোষ্ঠী হয়ে যেত। এবং আপনি জানেন যে সেই অবস্থা পরে বাংলাদেশ ধরে রাখতে পারেনি, বিকজ অফ পাতানো খেলা চলে আসলো। এরপরে ক্লাবগুলা নানাভাবে মানে বিতর্ক বলা যায়, ক্লাবগুলো হয়ে গেল ফুটবল তৈরির জায়গায় হাউজি খেলা হয়, সারা রাত ব্যাপী হাউজি খেলা, এটা সেটা মিলে ফুটবলটা একটা বাজে অবস্থা ছিল। এই ফাঁক দিয়ে ক্রিকেট কিন্তু আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, 1997 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ফুটবলকে ক্রিকেট পিছনে ফেলে দিল। ক্রিকেটে একটা সুপারস্টার তৈরি হলো, একের পর এক সাকিব, মাশরাফি, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, আমরা যদি নাম বলি, পঞ্চপাণ্ডব, তারা তৈরি হলেন। তারা নিজস্বই আলাদা একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল। এক সাকিব আল হাসানের নামে মাঠে দর্শক যায়, টেলিভিশনের সামনে বসে। তো এই জায়গায় ক্রিকেটের চেয়ে আসলে মানে ফুটবলের চেয়ে ক্রিকেটটা অনেক দূর এগিয়ে গেল। তো এই জনপ্রিয়তার দিক থেকে তো মানে এখনো ফুটবল একেবারে গ্রামে প্রান্তিক সাধারণ লোকটা, এরা ফুটবলের হয়তো অনেক সমীকরণ, অনেক অঙ্ক কষে বের করতে হয় রেজাল্ট লম্বা সময়। আমার তো মনে হয় অনেকেই মনে করেন যে এখনো ফুটবল ক্রিকেটের চাইতে অনেক বেশি ফুটবল জনপ্রিয়। আপনি কি মনে করেন? আপনি ফুটবলের সমর্থক, এটা আমি আপনার কথাতে বুঝতে পারছি। আপনার কথা একেবারে মানে উড়ায় দেওয়ার সুযোগ নেই, কারণ ফুটবল খেলাটা একদম সাধারণ মানুষের, এটা আমরা সবাই জানি যে ফুটবল খেলাটা এত মারপ্যাচ নেই। ক্রিকেটে যেমন মারপ্যাচ আছে, ওভারের হিসাব, রান, ওয়াইড, অনেক ধরনের আউট আছে। তো সব মিলে আসলে এই খেলাটা সাধারণ মানুষের কাছে সেইভাবে ছড়ায় না, যতটা আমরা মনে করি পড়াশোনা করে এমন মানুষ। কিন্তু গ্রামের একটা কৃষকই কিন্তু ফুটবল খেলাটা জানে। এবং ফুটবল খেলা কিন্তু বাংলাদেশে বসে কিন্তু মেসি, রোনালদো, পেলে, ম্যারাডোনা এদের নিয়ে তর্ক হয়। তো এখনও আমি মনে করি যদি আপনি মানে গোটা বাংলাদেশে একটা জরিপ করেন, ফুটবল না ক্রিকেট, আপনার ফুটবল হয়তো জনপ্রিয়তায় এগিয়ে যাবে। সাম্প্রতিক সময়ে তো আরেকটু তারা অ্যাডভান্টেজ পেয়েছে। নগরীতে, ঢাকা শহরে তো খেলা নাই, বাচ্চারা এখন। জনাব আভ্যন্তরিক, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের খেলার মাঠ নিয়ে মানুষের একটা, আপনি ঢাকা শহরে, আমরা থাকি ঢাকা শহরের কথা যদি বলি, ঢাকা শহরের বাচ্চাদের আমি অনেক সময় দেখি শুক্রবার শনিবারের রাস্তার উপর, পাকা রাস্তার উপরে তারা অনেক ঝুঁকিপূর্ণভাবে তারা খেলাধুলো করেন। ঢাকার বাইরের অবস্থাও কিন্তু দিন দিন সংকুচিত হয়ে আসতেছে। অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠান, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠগুলো, সেগুলো কিন্তু আপনার হচ্ছে এখন দেখা যায় বড় বড় বাউন্ডারি ওয়াল দিয়ে তালাবন্ধ দেখা যায়। আপনি আসলে এখানে কি এটার খেলার উপর কোনো প্রভাব ফেলে কি না? খুবই চমৎকার একটা জায়গা আপনি ছুঁয়ে গিয়েছেন, টাচ করেছেন, যেটা আমরা অভিভাবক হিসাবে আমরা মানে আমাদের সন্তানদের অনেক সময় দায়ী করি যে তারা মোবাইল ফোন নিয়ে বসে আছে, তারা টেলিভিশন সেট নিয়ে বসে আছে, তারা ঘরবন্দি হয়ে গেছে। আলটিমেটলি তাদের আমরা দোষ দিই, কিন্তু দোষটা তো আমাদেরই। কারণ
এখন আপনি যেটা বলছিলেন যে ঢাকা শহর কেন, মফস্বল শহর এবং গ্রামেও আমরা আসলে খোলা জায়গা, মাঠ, আমরা যেটা আগে এই যে শীতের সিজন শুরু হয়েছে, আমরা হয়তো ধান কাটলে ধানের জমিতে আমরা মানে ফুটবল খেলতাম, পিচ তৈরি করে ক্রিকেট খেলতাম, গোল্লা চোট, কত খেলা আমরা খেলেছি, কিন্তু এখন সে পরিবেশটাও কিন্তু নেই। এখন আপনি যেটা বলছিলেন স্কুল কলেজের মাঠ তো তালাবদ্ধ থাকে, মানে ঢাকা শহরে তো মাঠ একদম নেই। তো এই জিনিসটা একটা মানে শুধু খেলোয়াড়, ফুটবলার অথবা ক্রিকেটার অথবা আপনি একটা অ্যাথলেট তৈরি করার অন্তরায় না, গোটা জাতির আসলে মানে মেরুদণ্ড দুর্বল করে দেওয়ারও একটা মানে পথে মানে নিশ্চিত এটা একটা বড় সমস্যা। এখন খেলতে পারে না। আগে হচ্ছে কি প্রতিটা বিকেল আমরা কিন্তু খেলাধুলায় আমরা আমাদের মানে দেখা গেলো আমরা একাদশে চান্স পাইনি, আমরা বসে গ্যালারিতে বসে আমরা হয়তো উৎসাহ দিচ্ছি। তো এটা ছিল, কিন্তু এখন তো খেলার জায়গায় নেই। তো তারা আসলে এখন ঘাম ঝরানোর জন্য জিমে যেতে হচ্ছে, জিমে যেতে হচ্ছে, সেটাও আপনার খুবই কস্টলি। ঢাকা শহরে আপনি যদি জিমের সদস্য হন, মানে সেটাও আপনার সেই ধরনের সামর্থ্যের একটা বিষয় আছে, আপনি মানে জায়গায় নেই আপনি খেলবেন। তো মানে এই বিষয়টা ঢাকা শহরে ক্লাব আছে, তারাও আসলে বিভাগ আছে, তাদের মাঠ নেই। দেখা গেল যে একটা ক্লাবের মানে একটা মাঠ 3-4টা ক্লাব আমরা ইউজ করি। তো এগুলা আসলে মাঠ নিয়ে তো ক্রিকেট ফুটবলের মধ্যে তো দ্বন্দ্ব দেখি আমরা অনেক সময়, আমরা রিসেন্টলি অনেক ব্যাপক একটা বিতর্ক হয়ে গেল একদম। কারণ হচ্ছে আমরা যে ঢাকার বাইরে যেই জেলা স্টেডিয়ামগুলো, সেগুলোর মালিক আসলে জাতীয় ক্রীড়া পরিষদ। তো ক্রীড়া পরিষদের খুব বিপাকে থাকে, কারণ হচ্ছে একটা মাঠ ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স সবাই ইউজ করেন। তো প্রায় দেখা যায় যে ডিসিপ্লিন যেটা আপনি একটু ইঙ্গিত করছিলেন, আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট নতুন পরিচালক হয়েছেন, তিনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেহেতু উনি ক্রিকেটে এখন মানুষ, তিনি প্রশ্ন তুলেছেন যে যখন একটা পিচ তৈরি করা হয় মাঠের মধ্যে, তখন সেটার মধ্যে ফুটবল খেলে আসলে বুটের দাগে আসলে একটা পিচ থাকে না। তিনি আপত্তি জানাচ্ছেন, ফুটবলাররা আপত্তি জানাচ্ছেন, তারা আসলে খেলবেন কোথায়? এই জায়গাটাতে দেশের বাইরে অন্যান্য দেশের প্র্যাকটিস কি? অন্যান্য দেশে তো ফুটবল ক্রিকেট অনেকটাই আলাদা, কিন্তু কিছু জায়গায় যেটা আছে, যে ধরেন আপনি মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম, আপনি অস্ট্রেলিয়া এত উন্নত দেশ না, আপনি যদি আমার প্যারালালে আমি ইন্ডিয়া যদি দেখেন, ইন্ডিয়া তো মাঠের অভাব নেই। ইন্ডিয়া ভারতে মাঠের অভাব নেই। ভারতের আপনার ক্রিকেটটা যেভাবে ছড়িয়েছে, মানে বয়সভিত্তিক ক্রিকেট, এরপর রঞ্জি ট্রফি, সবগুলোর জন্য মানে অসাধারণ মাঠ আছে। তারা একটা খেলা আয়োজনের জন্য তাদের একটা প্রদেশ, ধরেন আপনি পশ্চিমবঙ্গের কথা ধরেন, কলকাতার ইডেন গার্ডেন অপেক্ষায় থাকে কখন একটা ম্যাচ তাদের এখানে হবে। তারা 1-2 বছর পরে ইন্টারন্যাশনাল ম্যাচ পায় না, মাঠ তৈরি করে রেডি থাকে। আসাম ধরেন আপনার কাছাকাছি, তারা আসলে মানে মাঠ অসংখ্য, কিন্তু মানে ইন্টারন্যাশনাল ম্যাচও পায় না। আর আমাদের তো ধরেন এক মিরপুর স্টেডিয়াম, শেরে বাংলা স্টেডিয়াম, এক ঢাকার যে জাতীয় স্টেডিয়াম, এখন যেটা হলো জাতীয় স্টেডিয়াম, আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল, সেটাও আপনি ধরেন যে এই যে ফুটবল অ্যাথলেটিক্স দুটা ভাগ করে খেলা হয়। কিছুদিন আগে আর্চারিও হলো, সেই জায়গায় আর্চারিকে চলে যেতে হলো, কারণ ফুটবলের ম্যাচ আছে। এটা নিয়েও ছোট্ট একটা দ্বন্দ্ব হয়েছিল তাদের মধ্যে। জনাব আপন তারিক, আপনার কাছে আরেকটা জিনিস, আমরা শেষ দিকে এসেছি, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের নতুন সেন্সেশন বলা হচ্ছে হামজা চৌধুরীকে। হামজা চৌধুরীকে পাওয়ার প্রসেসটা কেমন ছিল, এটা যদি একটু বলেন। হামজা চৌধুরী, আপনি ঠিক বলছেন যে নতুন সেন্সেশন। আমরা বিজ্ঞাপনের বাজারেও দেখছি যে বিকাশ, রবি, শাহ সিমেন্টের মতো, যেগুলো আগে ক্রিকেটাররা বিজ্ঞাপনের মুখ হতেন, সাকিব, তামিমদের আমরা দেখেছি, সেই জায়গায় হামজা চৌধুরী। তো হামজা চৌধুরী আসলে এত বড়ই সুপারস্টার। হামজা চৌধুরী এই মাত্রার মানে মানুষের নজর কাড়ার মতোই সুপারস্টার। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে উনি প্লেয়ার। তো ওনাকে পাওয়াটা আসলে বাংলাদেশ ক্রিকেটে মানে সহজ ছিল না। একটা দীর্ঘ সময় বাংলাদেশ সংগ্রাম করতে হয়েছে হামজা চৌধুরীকে পেতে। হামজা চৌধুরী বাই বর্ন কিন্তু ব্রিটিশ, উনি ব্রিটেনে জন্ম নিয়েছেন। তো কিন্তু তার সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে বাংলাদেশের। তার বাবা একটা বাংলাদেশি ফ্যামিলিতে বড় হয়েছেন, যদিও ত্রিনিদাদীয় বংশোদ্ভূত তিনি, কিন্তু বাংলাদেশি ফ্যামিলিতে দত্তক হিসেবে বড় হয়েছেন। তার মা সিলেটি। সব মিলায় আসলে তার রক্তের মধ্যে একটা ছিল, যেটা ফিফা, বিশ্ব ফুটবলের যে সর্বোচ্চ সংস্থা, যারা এটা স্বীকৃতি দেয়, এবং ফুটবল ফেডারেশন যেটার ভিত্তিতে আবেদন করে যে সে আমার দেশের নাগরিক, আমাদের দেশে হয়ে খেলবে। তো সেটার জন্য প্রথম শর্তই হলো রক্তের সম্পর্ক থাকতে হবে, আপনার যে সেই প্লেয়ারের সঙ্গে বাংলাদেশের একটা ব্লাড কানেকশন থাকতে হবে। তো এরপরে নাগরিকত্বের প্রসঙ্গে আসবে, বাংলাদেশ সরকার তাকে নাগরিকত্ব দিতে হবে। সেই ধাপও সে পেরিয়েছে। এটা মানে লম্বা সময় হয়েছে, প্রায় 2-2.5 বছর তার জন্য সংগ্রাম করতে হয়েছে। এরপরে
সে কিন্তু ব্রিটেনের ইংল্যান্ডের হয়ে খেলেছেন, ইংল্যান্ডের আন্ডার-19 খেলেছেন। তো তারও তো একটা স্বপ্ন ছিল যে ইংল্যান্ড জাতীয় দলে খেলবেন। তার সেই লোভটা, সেই ইচ্ছেটা সংবরণ করতে হয়েছে, তার অনুমতি নিতে হয়েছে। যে ফুটবল ফেডারেশন আছে ইংল্যান্ডের, তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে যে আমি তোমাদের দেশের হয়ে খেলবো না, আমি বাংলাদেশের হয়ে খেলবো, আমার মাতৃভূমি বাংলাদেশের হয়ে খেলবো। সেই অনুমতিটা দরকার ছিল। এরপরে ফিফার কাছে সব আপনি তথ্য জড়ো করে ফিফার কাছে দিতে হয়েছে যে আমি তারা যাচাই বাছাই করে দেখো যে তার সাথে রক্তের সম্পর্ক রয়েছে বাংলাদেশের, তার যেই দেশে খেলে সেই দেশের হয়ে সে খেলবে না। এরপরে যেই অনুমতি যা আছে সব সাবমিট করার পর সে কিন্তু আসলে নাগরিকত্ব পাওয়ার পর এবং মানে ফিফার অনুমতি পাওয়ার পর বাংলাদেশের হয়ে খেলা শুরু। একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখি ইন্টারন্যাশনাল যারা সুপারস্টার তারা হচ্ছে যখন ইংলিশ প্রিমিয়াম লিগে খেলতেছে তার চমৎকার পারফরমেন্স, কিন্তু দেশের টিমে যখন জাতীয় দলে যখন খেলতেছে তখন কিন্তু তারা অনেক সময় অনেক ফ্লপ হয়ে যায়। কারণ আমরা দেখি যে তারা আসলে তাদের সঙ্গে বন্ডিংটা বা তাদের টিউনিং যেটা বলি আমরা, যে এই সুর তাল লয় যদি বলি আমরা যদি মানে গানের ভাষায় যদি বলি সুর তাল লয় মেলানো, কারণ চোখের ইশারাটাও খুব গুরুত্বপূর্ণ। সেইটা আমার কাছে মনে হচ্ছে যে ভালোই টিউনিংটা হচ্ছে দুই টিমের জন্য। আপনি কি মনে করেন যে এইটা আরও তাদের এটা খেলানোর ক্ষেত্রে কোনো এটা খুব স্বাভাবিক একটা প্রসেস। আপনি যখন বছরের বড় একটা অংশ আপনি একটা ক্লাবের সঙ্গে কাটান, একটা ড্রেসিং রুম শেয়ার করেন, হঠাৎ করে আবার নতুন একটা সঙ্গ, নতুন একটা আবহাওয়া। আপনি বাংলাদেশি প্লেয়ার খেলে গেলেন সামিত সোম, তিনি -ডিগ্রি তাপমাত্রায় খেলে আসছেন, যে জায়গায় তুষারপাত হচ্ছে সেই জায়গায় খেলে আসছেন। বাংলাদেশে এসে তো সেই আবহাওয়াটা, সেই টিমমেটগুলো পাননি। এটা আসলে খুবই টাফ হয়ে যায় যখন তারা জাতীয় দলে ব্যাক করেন। খুব বড় প্লেয়ার ছাড়া, যেমন মেসির দেখেন আপনি, মেসির জাতীয় দলে যেমন বার্সেলোনায় তেমন খেলেছেন। তো এটা আসলে বড় প্লেয়াররা আসলে ওভারকাম করতে পারেন এবং সেটাই বাস্তবতা। সেটা ওভারকাম করাই তো একটা বড় প্লেয়ারের লক্ষণ। আপনি তো স্পোর্টস নিয়ে লেখালেখি করেন এবং দীর্ঘদিন ধরে আপনার এই কর্ম অভিজ্ঞতা, এখানে তার সঙ্গে আমাদের যে অন্যান্য খেলোয়াড় যারা আছে জাতীয় দলের খেলোয়াড়, তাদের সাথে বন্ডিংটা কেমন হচ্ছে, তাদের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন আপনারা? এটা মানে আমরা সাম্প্রতিককালেও দেখেছি যে বন্ডিংটা, আমরা তো খুব কাছে যাওয়ার প্লেয়ারদের সুযোগ হয় না, হয়তো ইন্টারভিউতে আমরা জেনেছি অথবা সোশ্যাল মিডিয়াতে জেনেছি। বন্ডিংটা খুবই সুপার হচ্ছে। যেমন ম্যাচের আগের দিন, ভারত ম্যাচের আগের দিন জামাল কিন্তু বলছিলেন, বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া কিন্তু বলছিলেন যে হামজা তার এখন সবচেয়ে বড় কাছের বন্ধু। হামজা অপেক্ষায় থাকে কখন জামাল তার সঙ্গে পাস দিবে, তার সঙ্গে কথা হবে। আবার জামাল ভুঁইয়া নিজেও কিন্তু ম্যাচটা খেলে, ভারতের ম্যাচটা খেলে তিনি ইংল্যান্ডে ফিরে গিয়েছেন, বিমানবন্দরে কিন্তু তিনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে আমি আমাদের এই সতীর্থদের ছেড়ে আবার যাব, আবার 3 মাস 4 মাস পরে দেখা হবে। তাদের ভিতরে আসলে এই যে উদ্দীপনা, এটা কাজ করে। ধন্যবাদ জানাবো আপন তারিক আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আপনারাই আমাদের বার্তা24.com প্রাণ। বার্তা24.com তাৎক্ষণিক নিউজ পাওয়ার জন্য বার্তা24.com ফেসবুক, ইউটিউবে যুক্ত থাকুন। আমরা একই সঙ্গে বাংলাদেশ বার্তা24.com পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল টিমকে অভিনন্দন জানাই। তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আবার সেই বাংলাদেশ ফুটবল টিম তার পুনর্জাগরণ হোক। ধন্যবাদ।